আরোহীর সামনে এসে দাঁড়ায় আকাশ। তীব্র ক্রোধে যেন চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে তার, যেন তার এই ক্রোধই আরোহীর জীবনের ইতি ঘটতে চলল আজ। আরোহী ব্যতীত অন্য কেউ হলে হয়তো এমন কিছু একটাই ঘটে যেত। আরোহীর প্রতি ভালোবাসাই তাকে তার ক্রোধকে দমিয়ে রাখতে বাধ্য করেছে। তবুও অশান্ত সে। আরোহীর এক হাত চেপে ধরে টেনে নিয়ে যায় গেটের দিকে। আরোহীকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ছুটে আসে অবনী। ভয়ে বুক ধুকধুক করছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে সে এমনটা না করলেই বোধহয় ভালো হতো। এর মাঝেই সেখানে একে একে উপস্থিত হয় তালুকদার বাড়ির সকল সদস্য। কি ঘটেছে বুঝে উঠতেই সকলের চোখে মুখে স্পষ্ট কৌতূহলের ছাপ। সকলের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে আকাশ। শক্ত মুঠোয় আরোহীর এক হাত চেপে ধরে টেনে নিয়ে যায় রুমের ভেতর। দরজা পেরিয়ে মেঝেতে ছুঁড়ে মারে তাকে। তাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ে আরোহী। মাথা তুলে তাকায় আকাশের দিকে। রাগ ও চাপা ভয়ের মিশ্রণে চেহারা অন্যরকম হয়ে আছে তার এমন দৃষ্টিতে অগ্রাহ্য করে আকাশ ক্ষিপ্ত স্বরে বলে, যথেষ্ট হয়েছে, এখানেই সবকিছু শেষ দেখতে চাই আমি। ওই রাজের নাম আরেকবার মুখে আনলেও তার মাথা কেটে আমি এভাবেই তোর সামনে ছুঁড়ে ফেলবো। মুহূর্তেই অন্তরাত্মা কেঁপে ওঠে আরোহীর, কারণ রাজকে নিয়ে এই হুমকিটা যেন জীবন্ত মনে হচ্ছে খুব। আকাশের চোখে মুখেও তীব্র ক্রোধ স্পষ্ট। বাকরুদ্ধ হয়ে করুণ দৃষ্টিতে তার দিকে চেয়ে দুদিকে মাথা নাড়ায় আরোহী, যার অর্থ সে বলতে চাইছে এমন কিছু না করতে। প্রয়োজনে রাজের সাথে একটুও যোগাযোগ রাখবে না সে, তবুও যেন রাজের কোনো ক্ষতি না করে। আকাশের মেজাজ শান্ত হচ্ছে না আজ। আরোহীর করুণ দৃষ্টিকে অগ্রাহ্য করে ধপধপ পা ফেলে রুম ত্যাগ করে সে। পায়ের প্রতিটা শব্দধ্বনির সাথেই যেন মৃদু কেঁপে উঠেছে আরোহী। এক তীব্র ভয়ে বিড়বিড় করে নিজের মাঝে প্রার্থনা করে, হায় আল্লাহ, তাকে রক্ষা করো তুমি। রুম থেকে বেরিয়ে দরজা লক করে দিল আকাশ। চাবিটা শক্ত মুঠে চেপে ধরে প্রস্থান করে সেখান থেকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দেখে বাড়ির সকলে দাঁড়িয়ে আছে এখনো। সবার মাঝে কৌতূহল বিরাজ করলেও আকাশ তা উপেক্ষা করে বলে, সহজ কথা সহজভাবে বলে রাখছি, কেউ আরোহীকে বের করার দুঃসাহস দেখাতে যাবে না। আমার অনুমতি ব্যতীত তাকে যদি কেউ খাবারও দাও, এর জন্য মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকবে। বলেই নিজের রুমের দিকে পা বাড়ায় আকাশ। কয়েক পা এগিয়েই থেমে পুনরায় বলে উঠে, আগামীকালই বিয়ে সম্পন্ন হবে আমাদের। আমি চাই সকলেই যেন বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে। ইনায়া তালুকদার সহ সকলেই নিশ্চুপ। আরাফের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে আছে শুভ, তার পাশে অবনী। আকাশের প্রতিটা হুঙ্কারেই আত্মরত্তা কেঁপে উঠেছে তার। কতটা ভালো করেছে বা কতটা খারাপ করেছে সেটা বুঝতে পারছে না সে। এই মুহূর্তে যেন নিজের প্রতি রাগ ও অনুশোচনায় শুধুই কাঁদতে ইচ্ছা হচ্ছে খুব। আরোহী আসবে বলে বাড়িটা খুব সুন্দর করেই সাজিয়েছে রাজ। যখন আরোহী বের হয়েছে সে অনুযায়ী এতক্ষণে এখানে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনো তার কোনো খবরই মেলেনি। খারাপ কিছু ঘটেনি তো? ভাবতেই বুকটা চিনচিন করে ওঠে রাজের। গাড়ি নিয়ে ছুটে চলেছে রাস্তায়। এর মাঝেই ফোনটা বেজে ওঠে তার। দেখে নিলয়ের কল। মুহূর্তেই সন্দেহ দ্বিগুণ বেড়ে যায় রাজের। রিসিভ করতেই সময় নষ্ট না করে ওপাশ থেকে নিলয় বলে, আরোহী ধরা পড়েছে। সেই সাথে আকাশ খুবই ক্ষিপ্ত হয়ে আছে। এই মুহূর্তে আকাশ তাকে বন্দি করে রেখেছে। সেই সাথে আগামীকাল তাদের বিয়ের ঘোষণা দিয়েছে। তুই বললে আমি তাকে থামিয়ে দেয় রাজ। আপাতত না, আমি একজনকে পেতে অন্যজনকে হারানোর ঝুঁকি নিতে চাই না। গোপন থাকার দিন শেষ। এখন থেকে যা ঘটবে তার সবই প্রকাশ্যে। প্রস্তুত থাক, সবকিছুরই একটা উপযুক্ত সময় আছে। বলেই ফোন রেখে দেয় রাজ। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাড়ির সিটে হেলান দিয়ে একটা লম্বা শ্বাস নেয় সে। হাতের উল্টো পিঠ কপালে ঠেকিয়ে নিজের মাঝে বলে উঠে, ওই বাড়িতে আরোহীর বন্দিত্ব খুব একটা দীর্ঘ হবে না। তবে আমি শপথ করে বলছি, যদি এর মাঝে আরোহীর কিছু হয় তাহলে পুরো তালুকদার বাড়িটাই তোমার মাথার উপর আছড়ে ফেলবো। রাত তখন 8টা। বাবা মা ও তিশাকে নিয়ে একটা হোটেলে গিয়ে উঠল তুষার। হুট করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। মা ও তিশার জন্য একটি রুম, আর তুষার ও বাবার জন্য একটি। বাবা মায়ের সাথে থাকতে তিশার অসম্মতি থাকলেও পরে নিজেকে বুঝিয়ে নিল। মায়ের তো কোনো দোষ ছিল না, তিনিও তার মতো বাবার কথা মতো চলা একজন মাত্র। তাই সব অভিমান ভুলে মায়ের কোলে মাথা রেখে খুব করুণ স্বরে বলে, আমার সাথেই কেন এমনটা হলো মা? যাকে চেয়েছি তাকে হারিয়েছি, যাকে না চেয়েও মেনে নিতে হয়েছে তার থেকে আঘাত সহ্য করেছি। সবকিছু কেন আমার সাথেই হচ্ছে মা? মেয়ের কথায় নীরব রইলেন তিশার মা, যেন মেয়েকে বলার মতো কোনো ভাষা অবশিষ্ট নেই তার। এদিকে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিল নিবিড় ও সাকিব দুজন মিলে। বাট সাকিব বুঝে উঠতে সক্ষম হচ্ছে না কোথায় যাচ্ছে তারা। ফরিদানটি এই বিষয়ে অবগত নয়। কিছু বুঝে উঠতে না পেরে কারণ জানতে চাইলে নিবিড় বলে, এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করতে হবে আন্টি। ফরিদানটি খানিকটা অবাক হয়ে বলে, কিন্তু কেন? আর হুটহাট এমন সিদ্ধান্তের কারণ কি? তা আমারও জানা নেই আন্টি, তবে রাজের এমন কড়াভাবে নির্দেশ শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তার আগেই সবাইকে এই বাড়ি ত্যাগ করতে হবে। হাতে সময় খুবই কম। এর মাঝেই দুটো গাড়ি এসে থামে বাইরে। একজন লোক ভেতরে এসে বলে, আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? নিবিড় হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ আমরা আসছি। লোকটা চলে গেল। নিবিড় পুনরায় ফরিদ আন্টির দিকে চেয়ে বলে, দেখুন আন্টি, আমরা বাড়িটা একবারে ছেড়ে চলে যাচ্ছি না।
সময় হলে ঠিকই এখানে ফিরে আসবো আমরা, এই বাড়িটা ত্যাগ করব শুধুই ক্ষণিকের জন্য। 8:30টার দিকে বাড়িতে তালা ঝুলিয়ে বেরিয়ে যায় রাজের একটা নতুন বাড়ির উদ্দেশ্যে। তার কিছু সময় পরই 9টার দিকে বেশ কিছু লোক এসে উপস্থিত হয় ফরিদ আন্টির বাড়ির সামনে। দেখে স্বাভাবিক মনে হচ্ছে না তাদের। বাড়িতে তালা ঝুলতে দেখে আকাশকে কল করে এ বিষয়ে অবগত করে তারা। চেয়ারে বসে আছে রুশান, তার পাশে এসে দাঁড়ায় রুস্তম। আহনাফের ব্যাপারে খোঁজ নিয়েছে সে। আহনাফ নামের তেমন কারোরই কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো অভিযোগ নেই। যে কয়েকজন আহনাফের সন্ধান পেয়েছে তারা এই আহনাফ না। রুশানকে সবটা জানাতেই রুশান খানিকটা ভেবে বলে, যেহেতু আকাশের সাথে তার সম্পর্ক সেহেতু তার মাঝে কিছু একটা নিশ্চয়ই আছে, তার ডিটেলস বের করো। বিপরীতে রুস্তম হালকা মাথা নেড়ে বলে, কাজ চলছে স্যার, আশা করি শীঘ্রই কিছু একটা পেয়ে যাব আমরা। আলোচনার মাঝেই কল আসে রুশানের। ফোন হাতে নিয়ে দেখে রাজের কল। রাজের সাথে কথা বলে এমন কিছু জানতে পারে যা তার ভাবনাতেই ছিল না। ফরিদ আন্টির বাসা ছেড়ে সবাইকে তার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে পরিস্থিতি সম্পর্কে রুশানকে অবগত করে সে। পরদিন সকাল 9টা। তিশাকে নিয়ে হসপিটালে আসে তুষার, সাথে তার বাবা মা। আসার সময় নিবিড়কে খবর দিলে চলে আসে নিবিড় ও সাকিব দুজনই। এর মাঝেই সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে সাক্ষাৎ হয় আহনাফের সাথে। মূলত আহনাফ তিশার খোঁজ নিতেই হসপিটালে এসেছিল। তিশার ব্যাপারটা নিয়ে এমনিতেই আহনাফের উপর ক্ষিপ্ত তুষার। সেই সাথে আকাশের সাথে তার যোগাযোগের ব্যাপারটা আহনাফকে নিয়ে সন্দেহ তৈরি করছে তার মনে। একই সাথে কিছুটা আন্দাজ করতে পারে না বুঝেই বোনকে কতটা ভয়ঙ্কর আগুনে ঠেলে দিয়েছিল। আহনাফকে দেখে তুষার ক্ষিপ্ত হয়ে উঠতেই পাশ থেকে নিবিড় হাত চেপে ধরে তার, বোঝায় শান্ত থাকতে, এটা হসপিটাল। বুঝতে পেরেই নিজের ক্রোধকে দমিয়ে নেয় তুষার। আহনাফ সামনে এসে দাঁড়িয়েই বলে, আমি শুধু তিশাকে দেখতে এসেছিলাম, সে কেমন আছে তা জানতে। আমি জানি আমি ভুল করেছি, কি থেকে কি হয়ে গেল তা নিজেও বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি তিশা। বলেই তিশার দিকে তাকায় আহনাফ। তুষার তিশা বরাবর সামনে এসে দাঁড়িয়ে বলে, সে ভালো আছে, এখন আমার মেজাজ বিগড়ে যাওয়ার আগেই এখান থেকে চলে যাওয়াটাই বরং তোমার জন্য ভালো হবে। আহনাফ বলল, চলে যাব, তবে তিশাকে নিয়েই। বলেই তুষারকে উপেক্ষা করে তিশার সামনে গিয়ে দাঁড়ায় আহনাফ। মেজাজ বিগড়ে যায় তুষারের। আহনাফ তিশার হাত ধরতে চাইতেই সে হাত তুষার ধরে নিয়ে অন্য হাত মুষ্টিবদ্ধ করে আহনাফকে আঘাত করে বসে। ছিটকে যাওয়ার মতো কয়েক পা পিছিয়ে যায় আহনাফ। তুষার তার দিকে চেয়ে হালকা ক্ষিপ্ত স্বরে বলে, এত কিছুর পর কি করে ভাবলি তোর হাতে আমরা পুনরায় তিশাকে দিয়ে দিব? যে ছেলে নেশা করে এসে নিজ স্ত্রীকে বেধড়ক মারধর করে, সে ছেলের কাছে আমার বোন কতটুকু ভালো থাকবে তা আমার বোঝা হয়ে গেছে। খুব দ্রুতই আমি নিজে তোদের ডিভোর্স পেপার রেডি করব। বলেই থামে তুষার। নিবিড় তাকে থামাতে চাইলেও ব্যর্থ হয়। খানিকটা সময় নিয়ে তুষার পুনরায় বলে, সবকিছু এতটুকুতেই শেষ নয়, তিশার জীবনটা নষ্ট করার জন্য মূল্য দিতে হবে তোকে। জীবন দিয়েই এই মূল্য পরিশোধ করবি তুই। ইতিমধ্যে অনেক লোক তাকিয়ে আছে তাদের দিকে। নিবিড় পরিস্থিতি বুঝে তুষারকে সামলানোর চেষ্টা করছে। সেই সাথে তুষারের বাবাও তার সামনে এসে বলে, বাবা দেখো, মাথা গরম করে এসব সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাছাড়া আহনাফ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছে। আলাদাভাবে বসে আমাদের নিজেদের মাঝে বিষয়টা সমাধান করাটাই ভালো হবে। আহনাফ পরিস্থিতির সুযোগ নিয়ে বলে, সত্যি আঙ্কেল, আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছি। এখন আপনি মেয়ের গার্ডিয়ান হিসেবে যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নিব। বিপরীতে তিনি কিছু বলতে যাবেন, তার মাঝেই তুষার তাকে থামিয়ে দিয়ে বলে, যেটা জানেন না সেটা মাঝে হস্তক্ষেপ করবেন না বাবা। মেয়ের জামাইকে নিয়ে আপনাদের এখনো অনেক কিছুই জানার বাকি আছে, যা সময় হলেই জানতে পারবেন। বলেই আহনাফের দিকে এক পলক তাকায় তুষার। অতঃপর পুনরায় বাবার দিকে চেয়ে বলে, বাবা হিসেবে মেয়ে বড় করেছেন, খোঁজ খবর না নিয়েই অর্থ দেখে একজন অমানুষের হাতে মেয়েকে তুলে দিয়ে নিজের দায়িত্ব সম্পন্ন করেছেন। ব্যাস, মেয়েকে নিয়ে আপনার আর না ভাবলেও চলবে। তবে এটা জেনে রাখুন, আমার বোনের জীবন নিয়ে আমি আর আপনাকে খেলতে দিব না বাবা। এখন থেকে তিশার ভাইও আমি, তার গার্ডিয়ানও আমি।